8 তারিখ পর্যন্ত কোন সরকার ছিল না। এই সময়টাতে আপনি সংবিধানের কোন ধারাতে ব্যাখ্যা করবেন? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার করার কোন বিধান ছিল না সংবিধানে। কোন সংবিধান বলে আপনি সেটাকে ব্যাখ্যায় নিয়ে আসবেন? সম্মানিত পঞ্চগড়বাসী, আপনারা ভালো আছেন সবাই? আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনছি। আমরা শুনছি একটা নতুন বাংলাদেশের এখনকার কথা। আমরা শুনছি এই বাংলাদেশটাকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল সেই সব গল্পের কথা আপনারা সকলে জানেন। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে বারবার রক্ত দিতে হয়েছে। আমরা একটা নতুন কাঠামো চেয়েছি। এমনকি হাসিনার সময়কালে যখন বাংলাদেশের বিরোধী দলগুলোর উপরে নির্যাতন নিপীড়ন, সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, আয়না ঘরে বন্দী করা হয়, সেই অত্যাচার নির্যাতন গুলো থেকে আমরা যেমন মুক্তি চেয়েছি, তেমনই ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলেছিল, আমরা 24-এর অভ্যুত্থানেও তাই দেখেছি। বাংলাদেশের মানুষ হাসিনার অপশাসন, দুঃশাসন, আওয়ামী লীগের ফেসিবাদ থেকে যেমন মুক্তি চেয়েছে, তেমনি করে একটা ফেসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে উঠে গিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা তারা ধারণ করেছে। সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে বাংলাদেশের মানুষ শুধু কথাই না, শুধু মনের চাওয়া থেকে না, গণভোটের মধ্য দিয়ে 70% মানুষ সেই গণভোটে হায়ের পক্ষ অবস্থান নিয়ে সংস্কারের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে। আমরা শুনি গণভোট যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের উপরে হলো, সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ করলে অবৈধ বলে। আমরা তাদেরকে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে কোন ভিত্তিতে আপনারা অবৈধ বলেন? আবার একই দিকে সেই গণভোটে হ্যাঁ পক্ষেও অবস্থান নেওয়ার জন্য আপনারা বক্তৃতা করেন। আপনাদের মনের মধ্যে গণভোটে ন্যায়ের পক্ষে অবস্থান ছিল আমরা জানি, কিন্তু জাতির সামনে তো আপনারা বড় বড় নেতারা যারা আছেন, আপনারা গণভোটে হ্যাঁ কথা বলেছিলেন, অর্থাৎ বুক দিয়ে যেটা স্বীকার করেছিলেন, সেই কথা থেকে যখন আপনারা ঘুরে সরে যান, তখনই আপনাদের এই দ্বিমুখী আচরণ বাংলাদেশের মানুষেরা সেটাকে পছন্দ করে না। ভাইরা আমার, 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ কার্যত সংবিধান থেকে বিচ্যুত হয়ে যায়। বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোন সরকার ছিল না। এই সময়টাতে আপনি সংবিধানের কোন ধারাতে ব্যাখ্যা করবেন? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার করার কোন বিধান ছিল না সংবিধানে। কোন সংবিধান বলে আপনি সেটাকে ব্যাখ্যায় নিয়ে আসবেন? বড় এই কথাই সত্য, বাংলাদেশে 5 আগস্টের পরে বিদ্যমান সংবিধানের খুবই অল্প কিছু জায়গা কার্যকর ছিল। একটা কোয়াজাই কনস্টিটিউশনাল পরিস্থিতিতে আমরা ছিলাম, যেখানে সংবিধানের সেই অংশগুলো গণ অভ্যুত্থানের ফলাফলের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, সেই অংশগুলো অকার্যকর, আর গণ অভ্যুত্থানের ফলাফলের সঙ্গে যে অংশগুলো সঙ্গতিপূর্ণ শুধুমাত্র ততটুকুই কার্যকর ছিল। আমরা এই সংবিধানের জেল থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা ভিত্তিমূলক ভিত্তিতে বাংলাদেশে একটা সংবিধান প্রণয়ন করতে চেয়েছিলাম। জন্যই আমরা সংশোধনের মধ্য দিয়ে না, সংবিধান সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন এক সংবিধানের পথে যাত্রার কথা বলেছিলাম। ভাইরা আমার, আমাদের সেই যাত্রায় একটা বিঘ্ন তৈরি করা হয়েছে। এতগুলো মানুষ যে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, সেই গণভোটটাকে খারিজ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ এটা ভুলে যাবে না। বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করে তারপরে বাংলাদেশে অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে। ভাইরা আমার, আমরা উত্তরাঞ্চলের মানুষেরা আমরা দীর্ঘ সময় ধরে অবহেলিত। আমাদের এই অঞ্চলে পর্যাপ্ত বাজেট দেওয়া হয় না, আমাদেরকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই রংপুর অঞ্চল পঞ্চগড় গোটা রংপুর বিভাগকে আর বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না। বাংলাদেশে একটা সমতা ভিত্তিক বাজেট প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে। এবং সেরকম একটা লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি
বাংলাদেশে একটা সুন্দরের রাজনীতি তৈরি করেছে। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শিক্ষক, ছাত্র জনতা, তাদের সকলকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের পথ চলা শুরু করেছি। সেই পথ চলা আমরা আপনাদেরকে পাশে চাই। শুধু শেষ কথা এতটুকু বলবো, এই বাংলাদেশটা আগে যেভাবে চলেছে সামনের দিনে আর সেভাবে বাংলাদেশটা চলুক আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে, যে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার থাকবে, যে বাংলাদেশের মানুষের থানায় গিয়ে হয়রানির মধ্যে পড়বে না, যে বাংলাদেশের সচিবালয়ে বাংলাদেশের মানুষের পক্ষের কাজগুলো ফাইলে আটকে থাকবে না, যে বাংলাদেশের সীমান্তে কোন ভিনদেশি সকল টাকার সাহস করবে না, যে বাংলাদেশে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেটা জনস্বার্থে নেওয়া হবে, পরিপূর্ণভাবে সে প্রকল্পগুলো জনগণের পক্ষে কাজ করবে। বাংলাদেশটাকে এমন ভাবে আমরা করতে চাই যে বাংলাদেশে এক দলের পক্ষে কেউ থাকবে না, বরং একটা গণতান্ত্রিক বিনির্মাণের মধ্য দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।